৯ বছর আগে আজকের এই দিনে নিজ দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। এতদিনেও নিশ্চিত হয়নি কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন। উল্টো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে অস্থিরতা আর রক্ত ঝরার গল্প। সরকার, সচেতন নাগরিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও চান দ্রুত এই সমস্যার সমাধান হোক। দিনটির নানা আয়োজনের খবর নিয়ে জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আজকের দিনের আয়োজন নিয়ে জানাবেন। চৈতি তারা আসছিল 2017 সালের 25 আগস্ট। সে সময়ে 8 লাখ রোহিঙ্গা আশ্রিত জীবনে এসেছিলেন, কিন্তু আজকে প্রায় 13 লাখের কাছাকাছি। তাদের এই জীবন অতিষ্ঠ, এই যে আশ্রিত জীবন থেকে তারা প্রত্যাবাসন চায়, এবং সেই প্রত্যাবাসন যেন চায় তারা একদম টেকসই প্রত্যাবাসন। তারা খাদ্য সংকটে ভুগছে, তাছাড়া ক্যাম্পে অস্থিরতা বাড়ছে। কিছু সশস্ত্র গোষ্ঠী ক্যাম্পে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এতে করে সাধারণ যে রোহিঙ্গা জনগোষ্ঠীরা আছেন তাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। আমরা আজকে যেমনটি জানি যে 2017 সালের 25 আগস্ট থেকে মূলত আজকের এই দিনটি রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা এই শিবিরগুলোতে একটি তারা সমাবেশ করে, সেই সমাবেশে তারা গণহত্যার বিচার দাবি করে আসছে। পাশাপাশি এইবারের সমাবেশে মূলত তারা ক্যাম্পে আর্থিক তহবিল কমে যাওয়া এবং খাদ্য সংকট কমে যাওয়ার প্রতিবাদ এবং খাদ্য সংকটের তহবিল বাড়ানোর টার্গেট জানিয়েছেন। আমরা যদি বলি 2017 সালের 25 আগস্টের পরের 2-1 মাসে প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কক্সবাজার সীমান্ত দিয়ে, এবং এই 9 বছরে সেখানে অনেক রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে, এবং গেল 2 বছরে আরো 1.5 লাখ থেকে 2 লাখ রোহিঙ্গা বেশ কিছু কয়েক দফায় অনুপ্রবেশ করেছে। ফলে এখন পর্যন্ত 13 লাখ রোহিঙ্গা কক্সবাজারের 33টি আশ্রয় শিবিরে তারা বসবাস করছেন, এবং এখন পর্যন্ত যেটি আমরা শুনেছি আজকে সকাল 9টা বাজে মূলত একটুপর থেকে উঠিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের যে ফুটবল মাঠ রয়েছে সেখানে মূলত জনসভা শুরু হয়েছে। তারেক, আপনি আছেন সেখানে, সারা দিনভর খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় হবার কথা রয়েছে আজ। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই রায় দেওয়া হবে। আদালতে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। গত বছরের 5 মার্চ রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশুটি। তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুর জন্ম দেয়া নবজাতকের ডিএনএর সাথে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এই তথ্য জানা গেছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির রুবেল জানান, ডিএনএ প্রতিবেদনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের সাথে নবজাতকের জৈবিক সম্পর্ক নিশ্চিত হয়েছে। মামলার এজাহার অনুযায়ী 4 বছর আগে ওই শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মা বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শিশুটি অসুস্থ হলে চিকিৎসকরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। সচিব পরিচয়ে কারো কাছে জমি কেনার কথা বলে টাকা আত্মসাৎ, কাউকে আবার সরবরাহকারী বানিয়ে দেওয়ার আশ্বাস। বিশ্বস্ততা অর্জনে বৈঠক করা হতো জাতীয় সংসদ ভবনের ক্যান্টিনে। এমনই এক প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগীরা বলছেন, দামি গাড়ি আর সংসদ ভবনের ভেতরে প্রতিবার সাক্ষাতেই ফাঁদে পড়েছেন তারা। সুমন তানভীরের রিপোর্ট। আমরা গ্রামের মানুষ বুঝতাম না, অনেক কিছু ক্ষতি হয়ে যেত। সোমবার সকালেই ময়মনসিংহের গফরগাঁ থেকে এসেছিলেন রাজধানীর ঢাকায়। ব্যবসার কাজে এক ব্যক্তির সঙ্গে বৈঠকরত অবস্থায় ডিবি পুলিশ ধরে আনে মিন্টু রোডের কার্যালয়ে। আল্লাহ পাকের অশেষ রহমত, সময় মতো
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে রক্ষা করছেন। প্রথমে আতঙ্কিত থাকলেও এখন এই ব্যবসায়ীর চোখে আনন্দ অশ্রু। প্রতারকের খপ্পর থেকে একটুর জন্য বেঁচে গেছেন তিনি। গ্রাম থেকে আসছি, আমাদেরকে বলছে এই ফার্নিচার এই মানি অর্ডার দিবে 71,40,000 টাকা করে, 1 মাস যাবত এরকম আলোচনা চলতেছে। নাম দিছে উনি আমার কাছে বলছিল, সে উনি কি নাকি আনোয়ার চৌধুরী। ব্যবসায়ীদের সঙ্গে ধরে নিয়ে আসা মাঝখানের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সচিব হিসাবে। টার্গেট ঠিক করে সাক্ষাৎ করতে তাদের ডাকতেন জাতীয় সংসদে, আর তার এই প্রতারণার কাজে সহযোগিতা করতেন বাকিরা। ডিবি পুলিশ বলছে নিজেকে সচিব পরিচয়ে জমি কেনার ফাঁদ পাততেন। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে সেটি আবার কিনে নেওয়ার লোভ দেখানোই ছিল তাদের ব্যবসা। আস্থা অর্জনের জন্য যে সচিব মহোদয় উনি পরিচয় দেন শফিকুল ইসলাম নাম ধারণ করেন, AKM আব্দুল সালাম নাম ধারণ করে উনি আবার এই বিশ্বাস অর্জনের জন্য উনি সংসদ ভবনের ভিতরে এটা 6 তলায় রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে তাদের সাথে মিটিং করে। সবসময় উনি গাড়ি ব্যবহার করেন, নতুন নতুন গাড়ি ব্যবহার করেন। ওনার জিজ্ঞাসাবাদে উনি বলছে যে এই গাড়িগুলো সবগুলো গাড়ি উনি ভাড়া করে নিয়ে আসছে। সদস্য আছে যার নাম হচ্ছে হাবিব পরিচয়, হাবিব সাব্বির, এইভাবে বিভিন্ন নাম ধারণ করে একজন সদস্য আছে, সেই বিষয়টা ডিল করতো। তো তাকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারবো। এই ফাঁদে এ পর্যন্ত কতজন নিঃস্ব হয়েছে তা নিশ্চিত নয় গোয়েন্দারা। তবে ভুক্তভোগীরা নিজ তাগিদেই সন্ধান পেয়েছেন অসংখ্য চুক্তিনামার। এই জায়গাটাই বেচছে 1,75,00,000 টাকা বিক্রি করে 15 লক্ষ টাকা বানা নিছে, ঠিক আছে। এরপর আরেকজনের কাছে এরকম 1,70,00,000 টাকা বেচছে 10 লাখ টাকা বানা নিছে। এরকম আরেকজনের কাছে 1,70,00,000 বেচছে 7 লাখ টাকা বানা নিছে। অলরেডি 7-8টা প্রমাণ আমার কাছে আছে। সাভারের কবিরপুরের নির্দিষ্ট জমির ওপরই প্রতিবার ফাঁদ পাততেন এই প্রতারকরা। যাত্রাবাড়ির বুলবুল বলছিলেন তাকে অধিক লাভের লোভ দেখিয়ে সাভার নিয়ে গিয়ে একটি জমিতে বায়না করানো হয়। আপনারা 20 লাখ টাকার স্টাম্পটা নিয়ে হেন, আপনারা আমরা 10 লাখ টাকা আরও বেশি দিয়ে দেবেন। তারপর আমি যাম রোহিঙ্গা ক্যাম্পে বাসান ট্যাগ ওই মনে আইসে এই 1 মাসের ভিতরে আমি রেজিস্ট্রি করে হলাম। বুঝতে পারি না যে এইরকম মানুষ এরকম, আর সংসদ ভবনের ভিতরে নিয়ে গেছে, আর এত সুন্দর কথা আমরা বুঝতে পারিনি। ডিবি পুলিশ জানিয়েছে জীবনের কোনো এক সময় এই ভুয়া সচিবও একইভাবে প্রতারণার শিকার হয়েছিল। তারপর থেকেই নিজেই গড়ে তোলেন একটি চক্র। দেশের বাইরে থেকে 10-12 বছর থাকার পর দেশে আসেন, দেশে আসার পর উনি নিজেও প্রতারিত হয়েছেন। সুমন তানভীর, 71, ঢাকা। জ্বালানি তীব্র সংকটে দেশে প্রায় 1850 বস্ত্রকলের অর্ধেকই এখন বন্ধ। এভাবে চলতে থাকলে বাকিগুলো দ্রুত বন্ধ হবে বলছে বস্ত্রকল মালিকদের সংগঠন BTMA। অন্যদিকে গার্মেন্টস মালিকরাও বলছেন দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন হয়ে বন্ধ থাকছে কারখানার উৎপাদন। এমন যখন পরিস্থিতি, তখন জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক ধরনের বক্তব্যে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ দেয়া নিয়ে অনিশ্চয়তা ভুগছে। জাহিদুল ইসলামের রিপোর্ট। দেশের বেশিরভাগ বস্ত্রকল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে অথবা পড়ে আছে বন্ধ হয়ে। কারণ প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না কারখানা চালানোর অন্যতম কাঁচামাল গ্যাস। এই খাতের উদ্যোক্তারা বলছেন এরপরও দিতে হচ্ছে শ্রমিকের মজুরি এবং ব্যাংক ঋণের চড়া সুদ। অথচ কবে নাগাদ জ্বালানি সমস্যার সমাধান হবে সেটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। BTMA-তে ধরেন 1850টি ফ্যাক্টরি আছে, 900টি বন্ধ। আজকের যদি হিসাব টান দেন আমার মনে হয় এটার সংখ্যা আরও বেশি। ব্যাংকে সময় মতো টাকা আমি দিতে পারি না, আমার লোন ঋণ খেলাপি হচ্ছে। এমন অবস্থায় আমরা যাচ্ছি সমগ্র দেশ এই সংকট নিয়ে। আমার তো মনে হয় এটা আরও কিছুদিন চললে দুর্ভিক্ষই হতে পারে। এখন পর্যন্ত আমরা এনার্জি মিনিস্টারের সাথে দেখা করতে পারিনি। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন জ্বালানির অভাবে তাদের কারখানাও বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়। বায়াররাও কিন্তু আমাদেরকে বারবার এটা নিয়ে কিন্তু কনসার্ন এবং জিজ্ঞাসা করতেছে, প্রতিদিন যে 4-5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এই পরিস্থিতিতে আপনি তো প্রোডাকশন করতে পারছেন না। যে ভলিউমের অর্ডারটা আপনাকে দিব, আপনি কি যথাসময়ে আপনি কি যে শিপমেন্ট করতে পারবেন? তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের দ্রুত বিদ্যুৎ গ্যাস আমাদেরকে যেন সরবরাহ করে থাকে। 2 বছর 1 বছর এগুলো করলে এই দেশে পার্টশিপের মতো এই ব্যবসা আর থাকবে না, আরএমজি সেক্টর আর থাকবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কাতার এবং ওমান থেকে চুক্তি অনুযায়ী গ্যাস না পাওয়ায় তীব্র হয়েছে জ্বালানি সংকট।
অন্যদিকে যন্ত্রবিকল থাকায় আমদানি করা এলএনজিও সময় মতো খালাস করা যাচ্ছে না। জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। আমাদের এই মেসেজগুলো তো চলে যাচ্ছে আমাদের বায়ারদের কাছে, আর যখনই বায়ারের কাছে মেসেজটা চলে যাচ্ছে বায়াররা কিন্তু তখন একটু শঙ্কিত থাকে যে ফার্দার যে অর্ডারগুলো আছে এগুলো প্লেস করবে কিনা, এবং যেগুলো প্লেস করা আছে এগুলোকে শিপমেন্ট কিভাবে নিবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি নিয়ে সরকারের সমন্বিত পরিকল্পনা স্পষ্ট করা উচিত। আগের জায়গার থেকেও আমরা খারাপ জায়গায় চলে গেছি, কারণ আমার কিছু টেকনিক্যাল সমস্যাও হয়েছে আমদানি পর্যায় থেকে। দ্বিতীয় হলো আমার বহির্বিশ্বের বাজারের কারণে আমি কতগুলো চাপের মধ্যে পড়েছি। স্বল্প মেয়াদের সমস্যা, কাঠামোগত সমস্যার মধ্যে যে পার্থক্যটা আছে এইটাকে পলিসি মেসেজিং এর জন্য আমাদের সুস্পষ্ট করতে হবে। পেট্রোবাংলা তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর মাঝে সরবরাহ হতো ২৭০ কোটি ঘনফুট। স্থানীয় উৎস থেকে যোগান হয় ১৭০ কোটি, বাকি ১০০ কোটি ঘনফুট আমদানি করে। তবে বর্তমানে আমদানি নেমেছে প্রায় ৫০ কোটি ঘনফুটে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। যশোরের শার্শায় লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের সংকট তৈরি হয়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। দেখা দিয়েছে ভয়াবহ মাছের মরক। ঘের মালিকদের দাবি এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, কত খামারি এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, যশোরের শার্শা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে রামপুরের সোনামুখী বিলের স্বজনের ঘের বলে একটি মাছের ঘের আছে। প্রায় ঘেরটি ২০০ বিঘে। ঘের মালিক বলতে চাচ্ছে ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলতে চাচ্ছে, স্থানীয়দের বিভিন্ন সূত্রে পাওয়া গেছে প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মালামাল এখানে মাছ মারা গেছে। আর আপনাকে আরেকটু আমি বলি, গত ২২শে আগস্ট রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেন সংকট দেখা দেয় এবং বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়েও পাবদার বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছ মারা যায় বলে দাবি করেছেন ঘের মালিক। তবে আপনাকে আমি আরেকটু বলে রাখি, আলফাজুল হক ফারুক হোসেন তিনি দাবি করেছেন প্রায় ১৫ কোটি টাকার মাছ তিনার মারা গেছেন। তবে আপনাকে চৈতি, মাছ চাষিরা বিভিন্ন জায়গায় শার্শা উপজেলায় বিভিন্ন মাছ চাষির সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে বৈদ্যুতিকের কারণে যদি মাছ এইভাবে আসলে মারা যায় তাহলে তো আমাদের শার্শা থানায় বিভিন্ন এখানে বিদ্যুৎ সংকট হয়েছে, লোডশেডিং হয়েছে, তাহলে তো সব মাছ মারা যায়নি। তবে অনেকে বলতে চাচ্ছে পানির বিশুদ্ধর কারণে, এটা অনেকে বলতে চাচ্ছে পানির বিশুদ্ধ কারণে হয়তো পানিতে কোনো কিছু তেমন হয়েছে কিনা। সবকিছু মিলাই আসলে প্রকৃতির তদন্তটি না হওয়া পর্যন্ত এখনো পরিষ্কার করা যাচ্ছে না। চৈতি, আর আপনাকে আরেকটু বলি, একটা জায়গা আছে ওখানে মাছ ফেলানো দেখেছি। সে পরিমাণে আপনার সর্বোচ্চ 10 মন মতন একটি মাছ ফেলানোর দেখেছি আমরা। আর এই ঘেরটি অনেক বড় একটি ঘের, এইটি দুইজনাই পার্টনার হিসেবে করছেন। তবে এখানে আসলে আমি যেমন পানির কালারটা দেখছি চৈতি, পানির কালারটা হচ্ছে পাতা রং কালার, এবং বিভিন্ন কেমিক্যাল দেখছি, বিভিন্ন খাদ্য ছিটাচ্ছে, বিভিন্ন কেমিক্যাল ঔষধ পানিতে মিশিয়ে এখানে পানির ভিতরে দেওয়া হচ্ছে, কীটনাশক বিভিন্ন আইটেমের দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে কোনটার কারণে মাছটি মারা গেছে এটা আসলে অ্যাকুরেট, মানে আপনাকে আমি কি বলবো, যে তদন্ত না হলে এটা বলা মুশকিল। আসলে লোডশেডিং এর কারণে মারা গেছে কিনা, না পানির কোনো সংকটের কারণে, না কোনো বিষ দ্রব্য বেশি পড়েছে কিনা, সবকিছু মিলে এটা তদন্ত সাপেক্ষে, তদন্ত না আসা পর্যন্ত এটা নিয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে মাছ মারা পাপ্পু, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যশোরের শার্শায় লোডশেডিং এ ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে প্রতিদিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে ৬ জনের বেশি মানুষ। গত ৬.৫ বছরে তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
নিহতদের মধ্যে 18 থেকে 35 বছর বয়সীর সংখ্যাই বেশি। শুধুমাত্র মানসম্মত হেলমেট ব্যবহার করলে এমন মৃত্যুর হার অন্তত 48% কমানো সম্ভব বলে মনে করেন দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে দুর্ঘটনা নয়, ধারাবাহিক এই মৃত্যুকে দুর্যোগ হিসেবে দেখার সময় এসেছে। বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। একটি মোটরসাইকেল আর কয়েক সেকেন্ডের অসতর্কতা, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে কখনো মুখোমুখি সংঘর্ষে ঝরে যাচ্ছে জীবন, আর সাথে সাথেই নিঃস্ব হচ্ছে এক একটি পরিবার। সড়কের এই মৃত্যুগুলো হয়তোবা গ্রাফিক্যাল কিছু সংখ্যা, কিন্তু যার যায় সেই বোঝে। দেশে নিবন্ধিত মোট মোটরযানের প্রায় 71% মোটরসাইকেল। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে 2020 সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1381 জনের। 2024 সালে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমে নিহতের সংখ্যা দাঁড়ায় 2761 জনে। 2025 সালে এই সংখ্যা দাঁড়ায় 3000-এরও বেশি। আর 2026 সালের প্রথম 6 মাসেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে মোট 1311 জনের। সবচেয়ে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে আঞ্চলিক মহাসড়কে, যেখানে ট্রাফিক নিয়ম মানার বালাই নেই বললেই চলে। রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও চোখে পড়ার মতো। দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায় ভারী যানবাহনের চাপায় বেশি দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলকে চাপা দেবার ক্ষেত্রে এগিয়ে আছে বাস ও ট্রাক। গত 6.5 বছরে ভারী যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে 6314 জন মোটরসাইকেল আরোহীর, আর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে মোট 5497 জনের। অনেক দেশ মোটরসাইকেলকে অ্যাব্রাপ্টলি বাড়তে দিয়ে এখন সমস্যায় পড়েছে, নিয়ন্ত্রণ করতে পারছে না, অনেকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে, বাট সেই জায়গা থেকে আমরা দেখেও শিখছি না, আমরা কিন্তু তাকে বাড়তেই দিচ্ছি। মোটরসাইকেল কোম্পানির মাধ্যমে একটা বেশ বড় সংখ্যক কর্মসংস্থান তৈরি হচ্ছে, 5-7 হাজার কোটি টাকার রাজস্ব আসছে, কিন্তু আমার তো 15,000 কোটি টাকার মানব সম্পদের ক্ষতি হচ্ছে, সেদিকে আমরা গা করছি না। দুর্ঘটনার শিকার 58% বয়স মাত্র 13 থেকে 35 বছরের মাঝে, অর্থাৎ যারা কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ। বিশেষজ্ঞরা বলছেন মানসম্পন্ন হেলমেট থাকলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় 48% পর্যন্ত কমতে পারে। প্রকৃত চিত্র আরও বেশি, কারণ মোটরসাইকেল দুর্ঘটনায় যখন সারা স্পটে যারা মারা যাচ্ছে তাদের তথ্যগুলো গণমাধ্যম নিচ্ছে এবং পুলিশও সেটা তালিকাভুক্ত করছে, কিন্তু যারা হাসপাতালে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে 5 দিন, 7 দিন, 10 দিন পরে, সেই তথ্য তার গণমাধ্যমে আসছে না। মোটরসাইকেল দুর্ঘটনা কমে না, কারণ এটার সংখ্যাটাই বেশি। প্রতি 100টা ভেহিকেলের মধ্যে 65টা ভেহিকেল হচ্ছে মোটরসাইকেল। তার মানে এদের মৃত্যুর হার ডেফিনেটলি দুর্ঘটনার হারও বেশি, মৃত্যুর হারও বেশি হবে। 1, 2 হচ্ছে যে ঠিকমতো হেলমেট পরে না, ফলে দুর্ঘটনা ঘটলে মানে সিওটি মাত্রাটা বেশি। বিশেষজ্ঞদের মতে শুধু দুর্ঘটনার পর অভিযান চালিয়ে কিংবা কয়েকদিনের প্রচারণায় এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। মোটরসাইকেল হয়তো আমাদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু নিরাপত্তা না থাকলে সেই দ্রুততাই হয়ে ওঠে মৃত্যুর কারণ। গত 6.5 বছরে প্রায় 16,000 মানুষের প্রাণহানি একটি বিষয় কিন্তু পরিষ্কার করেছে, তা হলো এই মৃত্যুগুলোর প্রধান কারণ দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা সংকট। আর কত মানুষের মৃত্যু হলে সড়কের এই নিরাপত্তা সংকটকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হবে, তাই এখন দেখার বিষয়। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।